বাংলাদেশের প্রোডাক্টের দাম বেশি বলে আপনি বিদেশ থেকে নিয়ে আসতেছেন আমাদের আপত্তি, কিন্তু আপনি কেন আপনি 30 কাউন্টের জায়গায় কেন আপনি 80 কাউন্ট আনবেন? আপনারা কেন আমদানি করতে চান? প্রথমত আমি এখানে পেলে আমি কেন বাইরে যাব? দামটা তুলনামূলকভাবে ভারতে অনেক কম। কত পার্সেন্ট কম? প্রায় 15%। দামের বেলা বললাম ডিফারেন্স আছে 8%। যারা অসাধু ব্যবসায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক। 12%-এ সুতা থেকে যদি গার্মেন্টস তৈরি করা যেত 12%-এ, তাহলে আমাদের আসলে এই রপ্তানি দ্বিগুণ হয়ে যেত। বা বিভিন্ন যাকে বলেন থার্ড পার্টি দিয়ে আপনি দেখেন যে কত হয়। যদি 32% হয় আমরা দিয়ে দিব, কিন্তু যদি 12% হয় সেটা আপনারা মেনে নেন। আপনি ওই কার্টুনের ভিতরে ভরে অন্য কাউন্টে সুতা আনতে পারবেন না। কিন্তু এটা তো সিপোর্টেও হতে পারে, সমুদ্র বন্দর দিয়েও তো হতে পারে। যেটা যদি সেই কাস্টমসের লোক যদি আপনার পকেটে থাকে তাহলে তো সিপোর্টে হতে পারে। এটা হচ্ছে তো এই যে আজকের এই কম্পিটিটিভ মার্কেটে আমার যে একটা অপশন, এই অপশনটা বন্ধ হয়ে যাক, এটা আমি রপ্তানিকারক হিসেবে মানতে পারি না। আপনি মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলবেন, এটা কোনো যুক্তি হতে পারে না। প্রিয় দর্শক, মিনুরি বাংলাদেশ প্রেজেন্টস টিভিএস ইকোনমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমরা জানি যে বাংলাদেশে সম্প্রতি একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, যে ল্যান্ড পোর্টের মাধ্যমে যে সুতা আমদানিটা সরকার এটা বন্ধ করেছে। সো এটার পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত দেখতে পাচ্ছি, বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি এসেছে। সো আমরা আজকে স্টুডিওতে আলোচনা করব যারা আসলে এই যে নিটওয়্যার ম্যানুফ্যাকচারার, যারা আসলে ইম্পোর্টেড ইয়ার্ন ইউজ করে, লোকাল ইয়ার্নও ইউজ করে, এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন যারা আসলে সুতাটা তৈরি করে, তো তাদের একটা অপোজিশন ছিল যে ল্যান্ড পোর্টের মাধ্যমে সুতা আমদানিটা নিষিদ্ধ করা। তো তারই প্রেক্ষিতে হয়তো সরকারের সিদ্ধান্তটা নিয়েছে, বাট এটার যারা ব্যবহারকারী তারা বলছে যে এটা তারা আসলে ক্ষতির সম্মুখীন হবেন। সো দর্শক, আমাদের এখানে দুই পক্ষের লোক আছে। মিস্টার ফজলুল হক, বিকেএমই এর সাবেক সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের, এবং প্রামি ফ্যাশনস, বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ গ্রিন ফ্যাক্টরিজ, সেটার ম্যানেজিং ডিরেক্টর। আমাদের সঙ্গে আরও আছেন মিস্টার খোরশেদ আলম, ডিরেক্টর, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এবং চেয়ারম্যান লিটল স্টার গ্রুপ। সো খোরশেদ ভাই এবং ফজলু ভাই, আপনাদের দুইজনকেই স্বাগতম টিভিএসে। থ্যাংক ইউ আপনারা সময় করে যে আমাদের সাথে যোগ দিতে পেরেছেন, এবং আপনাদের থেকে আলোচনার মাধ্যমে আমাদের দর্শকরা নিশ্চয়ই তারা বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। সো আমি একটু খোরশেদ ভাইয়ের থেকে শুরু করতে চাই। মিস্টার খোরশেদ আলম, পরিচালক বিটিএমএ, এই যে আপনারা যে দাবিটা করেছিলেন, আপনারা সরকারের কাছে লিখেছিলেনও যে ল্যান্ড পোর্টের মাধ্যমে যাতে সুতা আমদানিটা নিষেধ করে, তো সেটা করেছে। তো আপনাদের এই দাবির আসলে কনটেক্সটটা, কারণগুলো কি ছিল? 81 সন থেকে আমরা এই যে শিল্প বিপ্লব, যেটা এই টেক্সটাইলের জন্য আমরা শুরু করেছি, গ্যাস বিদ্যুতের সহজলভ্য ছিল এবং শ্রমিক সহজলভ্য ছিল দেখে আমরা টেক্সটাইলে ঝাঁপাই পড়েছিলাম। এবং সেখানে এসে আমরা শেষ মুহূর্তে এই যে আপনার ধরেন নিট গার্মেন্টস বা ওভেন গার্মেন্টসের জন্য আমরা ফিডব্যাক দেওয়ার জন্য এই বিটিএমএ আপনার $22 বিলিয়ন আমরা এখানে ইনভেস্ট করেছি শিল্পে। এই জন্য কারণ হলো যে এখানে সুতা এবং কাপড় যতটা দরকার আমরা এখানে দিতে পারবো। এবং আপনারা হয়তো জানেন যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মেশিন জার্মানি, ইউরোপ, ইউএসএ প্রত্যেকটা দেশের মেশিন বাংলাদেশে সেট আপ করা আছে, যেটা পার্শ্ববর্তী দেশে নাই। এইসব মেশিন কেন করেছি আমরা? যখন আমরা দেখেছি যে বিদেশি বায়রা এসে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে বলা হয় যে তোমাদের এখানে ভালো উন্নত মানের জিনিস নাই, কাপড় নাই, সুতা নাই, তুমি কি দিবা, সব বিদেশ থেকে আনো। এইসব দেখার জন্য যখন বলতেছিল, তখন আমরা চিন্তা করতেছিলাম যে এখানে যদি আমরা ভালো জিনিসটা রাখি তাইলে আমরা এই মার্কেট ধরতে পারবো না। তখন আমরা দেখলাম এই টেক্সটাইলের জন্য আমরা চেষ্টা করলাম, চেষ্টা করে মেশিন মতো বসায়ে আমাদের এখানে, আপনি বিশ্বাস করবেন না, এত টাকা খরচ করে আমরা এখানে টেস্টিং মেশিন ইকুইপমেন্টগুলো বসাইছি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার টেস্টিং মেশিন দিয়ে আমরা ফ্যাব্রিক সুতা টেস্ট করে দিয়েছি, সেগুলো হংকং বিভিন্ন দেশে পাঠানো হয়েছে এগুলো টেস্ট করার জন্য। অ্যাজোফ্রি, ডাইং এর সম্পূর্ণ জিনিস তারা অ্যাপ্রুভাল দিয়েছেন। তাদের ভিতরে আমাদের বাংলাদেশের প্রোডাক্টের কোনো কোয়ালিটির কোনো রকমের বদনাম নাই। এখন আসেন যে কি কারণে আমরা বন্দরের কথা বলেছি। রাইট, সেটা হলো দেখেন, আমরা এত টাকা ইনভেস্ট করেছি আপনাদের উদ্দেশ্যে। আমাদের মূল উদ্দেশ্য কি?
ফজলুল হক ভাইয়ের মূল উদ্দেশ্য কি? আমাদের দেশীয় সম্পদ ব্যবহার করা, আমার দেশে ভ্যালু এডিশন করা, আমার জাতিকে অর্থনৈতিক উন্নয়ন করা। তো এই ক্ষেত্রে আমরা যখন নাকি এই সুতার জন্য এত ধরনের আমাদের উৎপন্ন, আমরা এরকম করেছি 12 কোটি কেজি সুতা আমরা দিতে সক্ষম প্রতিদিন। আমাদের যে ব্রিটেনের ক্যাপাসিটি এখন আছে, সেটা নিট ফ্যাব্রিক্সের জন্য বলছি আমি, যে এগুলো করা হয়েছে, কিন্তু আমাদের এখানে আমরা বিক্রি করতে পারতেছি না, এটা বিদেশ থেকে আনা হচ্ছে। বহু মিল মালিক আছেন, আমি পরে নাম বলবো ফজলুল হক ভাইকে, একটা এত বড় মিল আজ পর্যন্ত বাংলাদেশ থেকে 1 কেজি সুতা কিনে দেখে নাই। আমাদের মনে খুব কষ্ট। আমরা যদি ধরেন ভ্যালু এডিশন করতে না পারি, আমার উদ্দেশ্যটা কি? আমি সস্তায় গ্যাস, সস্তায় ওয়ার্কার দিয়ে এই দেশের সম্পত্তি নষ্ট করে, রাস্তাঘাট নষ্ট করে আমি 100 টাকার জিনিস এক্সপোর্ট করব, 95 টাকার জিনিস আমি ইম্পোর্ট করব, দ্যাট মিনস 5%, 10%, 15% ইনসেন্টিভ। এই ধরনের ফ্যাক্টরি আমার দরকার নেই। আমরা চাচ্ছি মিনিমাম 45% আমাদের আপনার ভ্যালু এডিশন করতে হবে। রাইট। হ্যাঁ, এখন যে জিনিসটা নিয়ে সমস্যা হলো, দেখেন আমাদের সুতা আমরা বানাচ্ছি, আমরা উন্নত মানের সবকিছু। এখন কিছু কিছু আছেন যারা এখানে কিছু দুর্নীতির আশ্রয় নিয়েছেন। কি কারণে এগুলো? আমি আজকে এটার পিছনে 7 বছর কাজ করেছি, A to Z। আচ্ছা। কোন আপনার ইন্ডিয়ার কোন মিল থেকে সুতা এক্সপোর্ট হচ্ছে সেখানে আমি দাঁড়াই দেখেছি, কিভাবে বন্দরে আসছে সেটা আমি দাঁড়াই দেখেছি। আমাকে যদি বলা হয় যে আপনি কথা বলছেন, প্রমাণ কি? আমার কাছে আসবেন, সেইটার প্রমাণের ভিত্তিতে আমি আপনাকে ওকে আমরা বিশ্বাস করছি, কিন্তু আপনি কি দেখলেন ইন্ডিয়ান মিলে বা বর্ডার পর্যন্ত? আমি বলি, হ্যাঁ দেখলাম। কি দেখলাম? যে আপনি এখন ধরেন সুতা আনতেছেন, এই গত বছর আপনি বিদেশ থেকে, ভারত থেকে সুতা এনেছেন $3.57 বিলিয়ন। আচ্ছা। এখানে আমি যদি বলি যে 20% সুতা আসছে, আপনি মিসইউজ দেখাইছেন, অপচয় দেখাইছেন, এটা অতিরিক্ত। আপনার সুতা, আপনার একটা নিট ফ্যাব্রিক্স সুতা থেকে একটা গার্মেন্টস বানাইতে বিদেশে লাগে 9%, সেখানে আমরা বাংলাদেশে 12% ধরি। আপনি ওয়েস্টেজ নিয়েছেন 32%, 32% নিয়ে আপনি 12%, 112% নিয়ে আসতেছেন এলসি করে, আর 20% বিক্রি করতেছেন, একটা লাইসেন্স বিক্রি করতেছেন কার কাছে? নারায়ণগঞ্জের সুতার পার্টির কাছে, যারা সুতার ট্রেডিং করে। আচ্ছা। উনি এই লাইসেন্সটা নিয়ে, এটা কিন্তু এই আমাদের মালিকরা জানেন না, উনাকে শুধু লাইসেন্সটা দেওয়া হয়েছে 20,000 কেজি মাল সুতা আনার জন্য। উনি ওইখানে গিয়ে এই 30 কাউন্টের পরিবর্তে ভিতরে 80 কাউন্ট সুতা ভরে নিয়ে আসছে কার্টুনের ভিতরে। আচ্ছা। সেটা কি বর্ডারে সেটা বুঝতে পারে না যারা? আমি বলতেছি। এবং সেটা আনার পিছনে সেইখানে আপনার $3 করে প্রতি কেজিতে $3 করে হুন্ডিতে টাকা পাঠানো হয়েছে। হুন্ডি করে? হ্যাঁ, কারণ ওটার দাম হচ্ছে $6। আচ্ছা। আর যে সুতাটা এখানে আনা হচ্ছে সেটার দাম হচ্ছে $3। বাকি $3 হুন্ডিতে গিয়েছে। যাওয়ার পরে যখন সুতাগুলো আনছে কার্টুনের ভিতরে, 30 কাউন্টের বাক্সের ভিতরে 80 কাউন্ট, এটা নিয়ে আসছে ট্রেডার্সরা, নিয়ে এসে মাধবদী, নরসিংদী, সিরাজগঞ্জ বিভিন্ন এলাকা তারা বিক্রি করতেছে এই সুতাগুলা। এখন আমার কথা হলো, আপনার দরকার ছিল 12% বেশি, সেটা আনেন, আমাদের আপত্তি নেই। সেই 20% সুতা কেন ওই সুতা ট্রেডিং কোম্পানির মাধ্যমে বিক্রি করা হলো এবং সে এগুলো নিয়ে আসলো? এগুলা যখন আমরা খবর পেলাম, আমাদের কাছে তথ্য হইলো, আমরা বেনাপোল বর্ডারে আমরা জানালাম। তৎকালীন আমাদের এনবিআর চেয়ারম্যান ছিল মোশাররফ হোসেন সাহেব, উনার সঙ্গে যোগাযোগ করার পরে উনি আমাদের বলে দিল যে ওইখানে তো আমাদের কোনো কিছু নাই, এটা যাচাই করার মতো, আমরা কিভাবে বসবো? তখন আমরা এখান থেকে আমাদের নিজস্ব টাকা দিয়ে মেশিন কিনে সেখানে 14 জন লোককে ট্রেনিং করে দিয়েছিলাম। যাওয়ার পরে ওইখানে প্রথম কিছু ধরা পড়ছে, সেইখানে মালগুলো তারা ছাড়াই নিয়ে গেছে বিভিন্ন উচ্চ মহলের রাজনৈতিক নেতৃবৃন্দের থেকে টেলিফোনের মাধ্যমে, যে এখন এটা দেরি করলে এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে, এগুলো চেক করার সময় নাই, তাড়াতাড়ি দেন, শিপমেন্ট করতে হবে। এইভাবে মালগুলো ছাড়াই নিয়ে আসছে। পরবর্তীতে এগুলা 1 মাস পর্যন্ত টেস্টিং হয়েছে এবং কাস্টমের লোক ওগুলাকে টেস্টিং করার জন্য আগ্রহটা তাদের একটু ওরকম ভাবে ছিল না যেটা আমরা চেয়েছিলাম। পরবর্তীতে সেই মেশিন নষ্ট করে রাখা হয়েছে এবং এটার পিছনে আমরা 6টা বছর চেষ্টা করেছি যে আপনারা এই ধরনের কাজগুলো করবেন না, আপনারা নিজস্ব মাল আমাদের কাছ থেকে না কিনেন। আপনারা বলতে চাচ্ছেন বাংলাদেশের প্রোডাক্টের দাম বেশি,
ঠিক আছে, আপনি বাংলাদেশের প্রোডাক্টের দাম বেশি বলে আপনি বিদেশ থেকে নিয়ে আসতেছেন, আমাদের আপত্তি নেই। কিন্তু আপনি কেন আপনি 30 কাউন্টের জায়গায় কেন আপনি 80 কাউন্ট আনবেন? এটা তো বিচার হয় নাই, বহুবার বলা হয়েছে। অবশ্য ফজলুল হক ভাই ছিলেন না এখানে, যারা নতুন নতুন আসছে তারা সবাই জানেন, হয়তো ফজলুল ভাইয়ের নলেজও আছে কারা কি করে না করে। এবং এই কাজের জন্য আমরা বলেছি যে এই বন্দরটি আনা যাবে না, কেন এখানে কন্ট্রোল করার মতো ক্ষমতা কম, কারণ দুইটা দেশ কাছাকাছি। গাড়িটা যখন আসে গাড়িটা দেরি করতে চায় না, ওপারে থেকে বলে এই তাড়াতাড়ি গাড়ি আমার ড্যামারেজ হচ্ছে। তো আমাদের সমস্যা হলো এক কাউন্টের ভিতরে আরেক কাউন্ট নিয়ে আসা। বুঝতে পেরেছি। রাজস্ব ফাঁকি দিয়েছে। আমি আপনাকে বলে যে অঙ্ক করে এখানে ধরেন আপনার 712 বিলিয়ন বা 12 মিলিয়ন ডলারের অতিরিক্ত সুতা আসছে, যেটা মিসইউজ নামে অপচয় দেখায় নিয়ে আসছে 712 মিলিয়ন। আচ্ছা, ওকে। 2.57 বিলিয়ন ডলারের 20%। বুঝেছি। এবং এই 712 মিলিয়ন ডলারের আপনার বৈদেশিক টাকা পাচার হয়েছে, এই যে আপনার হুন্ডিতে এই ভ্যালুটা দেওয়ার জন্য। আচ্ছা, তো এখন আমরা কি করবো বলেন? আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে আছে। আমরা আমাদের খুরশেদ ভাই আবার আসবো আপনার কাছে। এবার একটু ফজলুল ভাইয়ের কাছে শুনতে চাই, মিস্টার ফজলুল হকের কাছে, যে এই যে খোরশেদ আলম সাহেব যে কথাগুলো বললেন, যে আপনার ধরেন 30 কাউন্টের জায়গা 80 কাউন্ট নিয়ে এসে বা হুন্ডি করে দেওয়া হয়, এবং তারপরে সুতাগুলো হচ্ছে যে এখানের বাজারে সাপ্লাই দেওয়া হয়। তো সব কিছু মিলে দেখা যাচ্ছে যে এখানে ওনাদের একটা বড় ইন্ডাস্ট্রি, যে 22 বিলিয়ন ডলারের বিনিয়োগ বললেন, এখানে অনেকেই কাজ করে, কর্মসংস্থান। তো তারপরে হচ্ছে যে আপনি লোকাল সুতা ইউজ করলে একটা ইনসেন্টিভও আছে। তো তারপরেও আসলে আপনারা কেন আমদানি করতে চান, বা নিটওয়্যার ম্যানুফ্যাকচারাররা আমদানি করতে চায়? ধন্যবাদ। আসলে খোরশেদ সাহেব অনেকগুলো প্রশ্ন একবারে উত্থাপন করেছেন। আমি স্মৃতিতে যদি রাখতে পারি সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। একটা প্রথমত হচ্ছে যে এই যে স্পিনিং মিলের বা টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে একটা মানে একটা রমরমা বা একটা বিশাল মানে অবয়ব তৈরি হয়েছে আজকে, আমরা না কিনলে তো হইতো না। হ্যাঁ, প্রথম কথা এটি। হ্যাঁ, সো আমরা বরাবরই আমরা সাপোর্টিভ। কারণ আপনি সোজা কথা হইলো, আপনি যদি একটা জিনিস আপনার মহল্লার টুথপেস্ট কিনবেন, আপনি মহল্লার দোকানে আছে, হ্যাঁ, আপনি কি মানে আপনি যদি পাগল না হন তাহলে তো আপনি 50 টাকা রিক্সা ভাড়া খরচ করে গিয়ে নিউ মার্কেট থেকে এটা কিনতে যাবেন না, বা ফার্মগেট থেকে এটা কিনতে যাবেন না। সো আমি যদি একই জিনিস একই দামে বা একটু 2-1 টাকা, আপনি মহল্লা থেকে 2-1 টাকা বেশিও দিতে হয় আপনাকে, বাট আপনি হিসাব করবেন যে সব মিলিয়ে আপনার এখানে কস্ট কম পড়ছে। তো প্রথমত যে আমরা এইখান থেকে কিনছি দেখেই প্রথমত আমি এখানে পেলে আমি কেন বাইরে যাব, কোনো লজিক নাই। এবং লজিক নাই দেখে কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রির এই গত 30 বছরে ধাপে 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 উন্নতি হয়েছে। এখন উনি বলছেন অনেক কারখানা বন্ধ। এখন কারখানা বন্ধ মানেই সেটা যে কারণ এটা ভাবা তো ঠিক না। কারখানা বন্ধের আরো অনেক হাজারো কারণ থাকতে পারে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু গ্রো করছে, 10%, 12%, 14% গ্রো করছে। আবার পাশাপাশি অনেক কারখানা বন্ধ হচ্ছে। আবার গতকালকের রিপোর্ট 128টা কারখানা নতুন এসেছে। সো কারখানা বন্ধ হওয়া, কারখানা নতুন চালু হওয়া, এর সঙ্গে অনেক কিছু জড়িত। আপনার পার্সোনাল পারফরমেন্স, আপনার প্রফিটেবিলিটি, আপনি কিভাবে ম্যানেজ করছেন। শুধুমাত্র ওইখান দিয়ে কিছু সুতা মানে পাচার হচ্ছে, যদি আমি কথাটা সত্যি ধরে নিই, তার কারণে একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, এটা মানাটা মনে হয় খুব যুক্তিসঙ্গত না। রাইট। কিন্তু একদমই একটা কোশ্চেন, যেটা যে আপনার ধরেন যেটা পাওয়া যাচ্ছে স্থানীয় বাজারে, এবং এই সেক্টরে তো বড় একটা বিনিয়োগ হয়েছে, সেখানে ব্যাংকেরও ইনভেস্টমেন্ট আছে। তো আপনি ধরেন যে এগুলো সিক হইলে সেটার কিন্তু একটা স্পিল ওভার ইম্প্যাক্ট ব্যাংকের উপরে আসবে, আরো সাপ্লাই চেইন আসবে। এখন যখন আমি, আপনারা কেন কিনছেন না লোকাল থাকা সত্ত্বেও? আমরা তো কিনছি দেখি তো ওনারা টিকে আছেন এবং গ্রো করছেন। এখন কিনছে দুইটা কারণে। মানে এটা প্রথমত হচ্ছে যে একটা এখনও 100% হয়তো ক্যাপাসিটি বাংলাদেশি তৈরি হয় নাই, ক্যাপাসিটি শর্টেজ আছে। দ্বিতীয়ত হচ্ছে দামটা তুলনামূলকভাবে ভারতে অনেক কম। কত পার্সেন্ট কম? এইটা আজকের মার্কেট বা গত 5-7 দিনের মার্কেট যদি বলেন, এটা 30 কাউন্ট যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেইটার দামের ডিফারেন্স প্রায় 15%। আচ্ছা। সো 15% যখন ডিফারেন্স হয়, তখন মানে যাদের সামর্থ্য আছে, বড় বড় কারখানা, বিশেষ করে আমি বড় কারখানার গ্রুপে না, বড় বড় কারখানার গ্রুপে যারা অনেক স্টক করতে পারে, যারা অনেক কিছু এনে 6 মাস 7 মাসের স্টক করার মতো তার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি আছে, তারা কিন্তু
মানে ভারত থেকে সুতা এনে তারা স্টক করছে। বাট আমাদের মতো ছোট মাঝারি কারখানা যেগুলো, তাদের পক্ষে কিন্তু খুব বেশি স্টক করা সম্ভব না, এবং আমাদের পক্ষে ভারত থেকে সুতা এনে নিয়মিত রপ্তানি করা সম্ভব না, কারণ এই ভারত থেকে সুতা আনতে 1 থেকে 1.5 মাসের মতো একটা সময় লাগে, ডিপেন্ডিং অন দ্য কোয়ান্টিটি কোয়ালিটি কি আনছেন। যেখানে আমি বাংলাদেশি সুতাটা 3 দিন থেকে 7 দিনের ভিতরে পাচ্ছি, এবং আজকের বাজারে শুধু পণ্যের দামটাই একমাত্র ফ্যাক্টর না, আপনি কত তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারছেন। আপনি দীর্ঘদিন যাবৎ এই বিষয়ে সংবাদ করেন যে এইটা কিন্তু মানে লিড টাইম কত কম, এটা অনেক বড় ফ্যাক্টর। হ্যাঁ, এখনো টার্কি টিকে আছে, এই অনেক উচ্চ মূল্য নিয়েও টার্কি টিকে আছে, বিকজ তার লিড টাইম হচ্ছে মাত্র 7 দিন। 7 দিনের ভিতরে সে পণ্য ইউরোপের যে কোনো মানে একেবারে ওয়ার হাউসে পৌঁছে দিতে পারে উৎপাদনের পরে 7 দিনের, আমাদের যেখানে লাগে প্রায় 1.5 মাস। সো এই লিড টাইম একটা বড় ফ্যাক্টর। লেটেস্ট যে অর্ডারগুলো, সেই অর্ডারগুলো টার্কিতে চলে যাচ্ছে, চায়নায় চলে যাচ্ছে। চায়নার লিড টাইম 14-15 দিন, মানে আমি লিড টাইম বলতে ওই লিড টাইম যে মানে ট্রান্সপোর্টেশন লিড টাইম, যেটা আমাদের 45 দিন। সো এই যে 1 মাস আমাদের এমনিতেই মানে বাড়তি লাগছে জাহাজ মানে আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে, তারপরে আমরা একটা দিনও কিন্তু আমরা বাড়তি ব্যয় করতে পারি না। ফলে ইচ্ছা থাকলেও মানে সবাই আসলে ভারত থেকে শুধু আনতেও পারে না, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে মার্কেট এখন অনেক ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র 30 সিঙ্গেল না, এখন অনেক রকম সুতা বাংলাদেশে মানে ওই আমাদের যেই পণ্যের জন্য নানান রকম মিক্সিং সুতা, এটা বাংলাদেশেও হচ্ছে, কিন্তু সেটা চাহিদার তুলনায় তুলনামূলকভাবে কম। মানে শুধু 30 সিঙ্গেল বললে আপনি দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। হ্যাঁ, এটা একসময় ছিল যে আমরা 30 সিঙ্গেল কার্ড আর কম দিয়ে করতাম, এখন 100% কটনের বাইরেও মাল্টি টাইপস অফ ভ্যারাইটিস আছে। হ্যাঁ, রিসাইকেল কটনের একটা বড় মার্কেট, রিসাইকেল কটন মিক্সড উইথ মানে পলিয়েস্টার, এইটার বাংলাদেশে কম হচ্ছে, বাংলাদেশে তুলনামূলকভাবে কম হচ্ছে। বাংলাদেশে মানে ওনারা ইনভেস্ট করছেন, এটা হয়তো আরও 5-7 বছর, আমার ধারণা আরও সময় লাগবে। সো এইটা আমরা মানে বাংলাদেশ থেকে কিনে যতটুকু আমরা না পারছি ততটুকু আমরা ভারত থেকে আমদানি করছি, বা অন্যান্য ইন্দোনেশিয়া থেকেও শুধু আমদানি হয়, ভিয়েতনাম থেকেও আমদানি হয়, আরও অনেক দেশ থেকে আমদানি হয়। বাট ভারত যেহেতু সবচেয়ে নিকট প্রতিবেশী এবং ঐতিহাসিকভাবে ভারত থেকে শুধু আমদানিটা বেশি হয়। এখন যদি আপনি ল্যান্ড পোর্টের কথা আসেন, যেটা আজকে আপনার আলোচ্য বিষয়, আমি এই জায়গায় দুটো মজার তথ্য দিই। প্রথম হচ্ছে যে উনি যে অসাধু ব্যবসায়ী চক্রের কথা বললেন, সেইটা নিয়ে আমি আসলে কোনো তর্কে যেতে চাই না, কারণ অসাধু ব্যবসায়ী, অসাধু মানুষ আমাদের সমাজে বা পৃথিবীর সব জায়গাতেই কম বেশি, হয়তো একটু বেশি আছে, বাট সবাই বেশি কম, কার বেশি কার কম সব জায়গাতেই আছে। এবং চিটাগং পোর্টে কোনো মানে কাস্টমসে কোনো মিসডিক্লারেশন হয় না, অহরহ হচ্ছে, মিলিয়ন ডলারের সুতায় না হোক অন্য আইটেমে হচ্ছে। ঢাকা এয়ারপোর্টে আপনার মানে গত পরশুদিনে একটা রিপোর্ট ছিল যে কত কেজি সোনা ধরা হয়েছে। এখন কি আপনি ঢাকা এয়ারপোর্ট বন্ধ করে দিবেন যে যাত্রীরা মানে ওই সুটকেসে কিছু নাই বলে 1 কেজি সোনা ধরা পড়ছে, তাহলে ঢাকা এয়ারপোর্টে আগামীকাল থেকে আর কোনো যাত্রী প্রবেশ করতে পারবে না? ইজ ইট লজিক্যাল? লজিক্যাল না। এখন যে মেশিনটা নষ্ট হয়েছে, আপনি কি মেশিনটা ঠিক করবেন না পোর্ট বন্ধ করবেন, কোনটা লজিক্যাল? এবং এইখানে ব্যাপারটা হচ্ছে যে একই অজুহাতে আমি যখন বিকেএমের প্রেসিডেন্ট হই মাত্র 2004 সালে, তখন বিএনপি ক্ষমতায়, মানে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়, তো এইটা আকস্মিকভাবেই একই অজুহাতে এটা বন্ধ করে দেওয়া হলো, এবং আমাদের অনেক দেন দরবারের পরে এটা খুলে দেওয়া হলো। এবং খুলে দেওয়ার পরে যেটা মজার কাহিনীটা বলি, খুলে দেওয়ার পরে আমি ভাবলাম যে ইন্ডিয়ান যারা স্পিনার তারা হয়তো খুব খুশি হবে, কিন্তু আমি তাদের সঙ্গে যোগাযোগ করে দেখলাম দে আর নট হ্যাপি। তারা আসলে চায় যে এটা সমুদ্রপথেই যাক। কারণটাও বলি আপনাকে, কারণ আপনার যেই মানে ইন্ডিয়ান যে স্পিনিং মিলগুলো, এইগুলো সব নর্থ ইন্ডিয়া বা ওই আপনার মহারাষ্ট্র এবং তামিলনাড়ু ওই দিকে, পশ্চিমবঙ্গের দিকে কিন্তু কোনো স্পিনিং মিল নাই, আমার জানা মতে নাই, থাকলেও একেবারেই নগণ্য, যদি 2-1টা থাকে। ঐতিহাসিকভাবেই মানে পশ্চিমবঙ্গে বা বিহারে কোনো বড় ইন্ডাস্ট্রি নাই। হ্যাঁ, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু ওই এলাকায়, পাঞ্জাব ওই এলাকাতে, ওইখান থেকে তারা যদি জাহাজে, খুবই টেকনিক্যাল ব্যাপার বুঝেন আপনি, জাহাজে যদি মাল পাঠায়, তার জাহাজে যেতে 2 থেকে 3 দিন লাগে ডিপেন্ডিং অন হিজ লোকেশন। এবং জাহাজীকরণের সঙ্গে সঙ্গেই উনি বিএল পেয়ে যায়, এবং এই বিএলটা এনে ওনার ব্যাংক উনি নেগোশিয়েট করে টাকা তুলে নেয়। যদি ওনাকে কলকাতা এই বেনাপোল দিয়ে পাঠাইতে হয়, প্রথমত এটা 10 থেকে 12 দিন লাগে কলকাতায় পৌঁছতে। তারপরে আবার যদি ওই পোর্টে যদি মানে থাকে, মানে কনজেশন থাকে, তাহলে 6-7 দিন ট্রাক বসে থাকে। সো ফলে তার 2টা লস, একটা হচ্ছে এই যে দীর্ঘদিনের ট্রাক ভাড়া তাকে গুনতে হয়, এবং যতক্ষণ পর্যন্ত এই ট্রাক বর্ডার পার না হয়
ততক্ষণ পর্যন্ত উনি ডকুমেন্টটা পাচ্ছেন না টু নেগোশিয়েট উইথ ব্যাংক। সো ফলে ওনার নেগোসিয়েশন সময় যেটা জাহাজে পাঠাইলে উনি 3 দিনের ভিতরে মানে বিলটা নেগোশিয়েট করতে পারেন উইথ হিজ ব্যাংক, এইটা বাই রোডে পাঠালে ওনার 15 থেকে 20 দিন লাগে। এবং আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমি খুবই কম সুতা ভারত থেকে কিনি, আমি একটা খুব তাড়াতাড়ি আনবার জন্য বেনাপোল দিয়ে আনলাম এবং আমাকে বলা হলো বেনাপোল থেকে আনলে 6 থেকে 7 সেন্ট পার কেজি আমাকে বেশি দিতে হবে। সো এইটা আসলে সত্য না যে না বেনাপোল দিয়ে আনলে সস্তা হয়, কারণ বেনাপোল দিয়ে আনলে এই এলাকাতে কোনো কারখানাই নাই। এবং যেটা একটা যুক্তি আমি পত্রিকার মারফতে দেখেছি যে যারা ওই দক্ষিণের বা উত্তরের যে সমস্ত স্পিনিং মিল, তারা কলকাতায় একটা মানে ডাম্পিং স্টেশন তৈরি করেছেন, স্টোরেজ করেছেন, যদিও এখানে তার স্টোরেজ করতে হয়, ইট ইজ নট ফ্রি অফ কস্ট। এবং তাকে ইন এনি কেস তাকে ওই সুতাটা কিন্তু ওইখান থেকে আপনি বাতাসে চলে আসবেন, ওইখানে তাকে পরিবহন করিয়ে এখানে আনতে হবে। সো কস্টের বেলায় কিন্তু কোনো রকম কোনো মাপ নাই, তাকে এই কস্টটা গুনতেই হবে। এবং যদি স্টোর করতে হয় তাহলে কস্টটা কিন্তু আরো বেড়ে গেল তার। এরকম একটা কম্পিটিটিভ মার্কেটে তারপরে আপনারা 15% কম দামে পাচ্ছেন, দেন আপনি এটা হচ্ছে মূল কারণ। মূল কারণ হচ্ছে এখানে। সো আমার যেটা মূল কথা, আমি এই চোরাচালানি যারা করছে, আমি চোরাচালানি বলবো, যারা অসাধু ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক, তাদের কারখানা বন্ধ করে দেবে, এখানে আমার বা আমাদের এই সেক্টরে কারোরই কোনো দ্বিমত থাকার কোনো অবকাশ নেই। তো ফজলুল ভাই ধরেন যে যেটা খুরশেদ ভাই ওই পয়েন্টটা যদি আমি বলি, উনি ওই পয়েন্টটা এখনো বলেননি। ধরেন যে আপনারা লোকাল সুতা ব্যবহার করে এক্সপোর্ট করলে আপনারা এখন কত 1.5%, এখন 2%-এর মতো ইনসেন্টিভ পান 2%। তারপরে যদি ধরেন যে এই যে আপনার পরিবহন খরচ বেনাপোল থেকে আপনার ফ্যাক্টরিতে আনা, তারপরে ধরেন যে এলসির একটা চার্জ আছে, আপনার ধরেন যে ইন্স্যুরেন্সেরও একটা কস্ট হতে পারে, আপনার এই যে ইম্পোর্ট করলে আপনার বাল্কে করতে হবে 5,000 টন 10,000 টন, সো 5,000-10,000 টন নয়, মানে একটা কন্টেইনার লোড 20 টন 25 টন 30 টন বা ছোটখাটো কোয়ান্টিটি করতে গেলে দ্যাটস কারেক্ট। হ্যাঁ, এখন এই যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এগুলোরও কিন্তু একটা খরচ অবশ্যই খরচ আছে দেখেই কিন্তু এমন তো বিষয়টা এমন না যে লোকজন সুতা কিনছে না, আমি বলছি সুতা প্রচুর কিনছে, প্রচুর কিনছে দেখি তাদের ইন্ডাস্ট্রি গ্রো করছে। যতটা আপনারা ব্যবহার করেন এর মধ্যে সে 24-এর কথা যদি বলি যে কত পার্সেন্ট ছিল লোকাল সুতা, এইটা হিসাব করা, এটা ওনারা বরং ভালো বলতে পারবে না আমাদের পক্ষে। আমাদের খোরশেদ ভাইয়ের কাছে তাহলে এরকম একটা প্রশ্ন আমার থাকলো, এরকম আমাদের একটা ধারণা যে আমরা 80 থেকে 85% সুতা আমরা বাংলাদেশ থেকে কিনি, একটা ধারণা, এটা ভুল হতে পারে। আমার কাছে এক্স্যাক্ট কোনো তথ্য নাই এবং আমার জানা মতে হয়তো বিজিএমের কাছেও কোনো তথ্য নাই। এটা এনবিআর হয়তো আরও ভালো বলতে পারবে যে লোকাল সুতা কত যায়। আমি যেটা মানে মূল যেই কথাটা বলতে চাই সেটা হলো যে বিষয়টা হচ্ছে যে বন্দরের সক্ষমতার প্রশ্ন। এবং এই প্রশ্নটা আমি বললাম যে 21 বছর আগে এই একই অজুহাতে পোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন কিন্তু যখন বন্ধ করা 2004 সালে, তখন প্র্যাকটিসটাই ছিল মানে সুতা আসলে এই বাই রোডেই আসতো, 90% সুতা বাই রোডেই আসতো, একেবারে 5 to 10% সুতা মানে আমরা তখন তো আমাদের সক্ষমতা তুলনামূলকভাবে কম ছিল, একেবারে কম ছিল না। 2004 সাল 5 সালে তারা যথেষ্ট শক্তিশালী। তো দুঃখের ব্যাপার হচ্ছে যে 21 বছর পরেও বেনাপোল বর্ডারের বাংলাদেশে, যেখানে আমাদের লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট, রাজস্ব আয় হচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা, সেইখানে 2-3টা মেশিনের সক্ষমতা, 4-5 জনের ট্রেনিংয়ের সক্ষমতা 21 বছরেও মানে আমরা সেইখানে পৌঁছতে পারি নাই। তাহলে মানে আমি আর এইটা নিয়ে আর বাড়তি কোনো মন্তব্য করার কোনো স্কোপ আছে কিনা আমি জানি। রাইট। তো আবার একটু খোরশেদ ভাইয়ের কাছে আসতে চাই, মিস্টার খোরশেদ আলম। এক নম্বর হলো উনি বলছেন যে 15% এখানে প্রাইজে কম আছে, আসলে 15% না, এটা আমরা হিসাব করে দেখেছি। বর্তমানে আমার কাছে আজকে রেট আছে, ইন্ডিয়া রেট, ওইখানে সুতা লোকাল সুতা বিক্রি হচ্ছে 266 টাকা পার কেজি ইন্ডিয়ান রুপিতে। আপনি 86 দিয়া করেন, ওইখান থেকে তারা ইনসেন্টিভ পাচ্ছে 13%, বাদ দিলে যেটা হয় এটা হলো সুতার দাম। আর আমাদের সুতার সঙ্গে এখন বর্তমানে 8% ব্যবধান আছে, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত হইল যে আবার 8% যে ব্যবধান আছে, এই জায়গাতে আমাদের আরেকটা জিনিস আছে, সবচেয়ে বড় কঠিন জিনিস, সেটা হয়তো উনি জানেন কিনা। আরেকটা কথা আমি ভুলে যাব, উনি একটা কথা বলছেন যে খালেদা জিয়ার আমলে এটা বেনাপোল দিয়ে আসছে, এতদিনও আসছে, আমরা কিন্তু কখনো বলি নাই। তখন আপনাদের ফজলুল হক ভাই মনে আছেন যে তখন আপনাদের ওয়েস্টেজ পার্সেন্ট কত লেখা ছিল, আপনি নিশ্চয়ই ছিলেন, আপনি জানেন ভালোভাবে, আপনি মনেও আছে ম্যাক্সিমাম 12 থেকে 14% ওয়েস্টেজ আপনি জানতে পারতেন। আজকে বাংলাদেশে প্রায় 30 থেকে 40টা মিল, বড় বড় মিল, আপনি ডেনিম বলেন, টেক্সটাইল বলেন, হোম টেক্সটাইল বলেন, বড় বড় মিলগুলো বিক্রির জন্য বসে আছে।
চালাতে পারতেছে না। এখন যাই হোক, এটা আমার বক্তব্য না, আমার বক্তব্য আরেকটা। দেখেন এখানে দুইটা জিনিস বৈষম্য বিরোধী, একদম ফজলুল হক ভাই হয়তো আমার সঙ্গে রাজি হবে। আমাদের বাংলাদেশে আর ভারতের কথা উনি যেটা বললেন, জাহাজে উঠাই দিলে সাথে সাথে বিএল এর টাকাটা নিয়ে যায়, সঠিক? হ্যাঁ, বেনাপোলে ট্রাক থেকে মালটা নামেলে টাকাটা নিয়ে যায়, সঠিক? আমার টাকাটা বাংলাদেশের থেকে এলসি যখন যাওয়া হয় মিট গার্মেন্টসকে, আমাকে কিভাবে দেওয়া হয় সেটা আমি বলতে হবে। কয় মাসে আপনারা পেমেন্ট পান? কয় মাস লাগে? 9 থেকে 9 মাসও আছে, এখনো 9 মাস ধরে টাকা পাই। আচ্ছা, তো এটাও তো একটা অ্যাডভান্টেজ তাইলে আমাদের নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারারদের না জন্য। না, আমি একটু ইন্টারাপ্ট করি। এখানে সিস্টেম মানে মানে দর্শক শ্রোতারা ভুল বুঝবে, এটা হচ্ছে নেগোশিয়েট করা। হ্যাঁ, মানে মানে প্রথমত এলসির যে টার্ম, মানে স্ট্যান্ডার্ড টার্ম হচ্ছে যে সুতা বিক্রির 120 দিন, 90 দিন থেকে 120 দিন, হয় 90 দিন অথবা 120 দিন, এটা ডিপেন্ড করে কাস্টমার বায়ারের মানে রিলেশনশিপের উপরে। বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে যে সুতা সরবরাহে 90 দিন পরে অথবা 120 দিন পরে যিনি সরবরাহকারী তিনি টাকা পাবেন, সেটা বাংলাদেশে হোক আর সেটা ইন্ডিয়া হোক একই। আর যেটা বিল নেগোশিয়েট, সেটা হচ্ছে যে আপনি আপনার ব্যাংকের কাছে দেখাবেন যে আমি রপ্তানি করেছি, তুমি আমাকে এটা রেজিস্ট্রে একটা টাকা দাও। সে ব্যাংকের রেজিস্ট্রে এটা বিলটা পারচেজ করে, তার মানে সে আমার কাছ থেকে টাকা পায় না। মানে ইন্ডিয়ান যে ওই বিল দেখায় যে টাকাটা পায় সেই টাকা আমি দিচ্ছি না, সেটা সে তার ব্যাংকের কাছ থেকে নিচ্ছে। সেটা ওই আমাদের এক্সপোর্ট, আমরা যখন এক্সপোর্টের ক্ষেত্রে আমরা যখন এক্সপোর্ট করি আমরা ব্যাংকের কাছ থেকে টাকা নিই, আমরা হয়তো টাকা পাই 2 মাস পরে, 1 মাস পরে, বা 7 দিন পরে, 15 দিন পরে, 6 মাস পরে, ডিপেন্ডিং অন দ্য টার্মস। হ্যাঁ, বুঝেছি। সো আর একটা জিনিস বলি, ওই অপজয়ের কথা, ওই ওয়েস্টেজ পার্সেন্টেজ, এটা একটু ক্লিয়ার করা দরকার। প্রথমত হচ্ছে যে ওয়েস্টেজের অনেকগুলি ধাপ আছে। যখন আমরা সুতা কিনি, সুতা থেকে আমাদের নিটিং করতে হয়, এইখানে একটা ওয়েস্টেজ আছে। হ্যাঁ, এবং এটা আপনি কি 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 কিন্তু 12% থেকে 32% আমি পুরোটা বলি। এবং এরপর হচ্ছে ডাইং এর ওয়েস্টেজ। হ্যাঁ, এখন ডাইং আপনি যদি ব্ল্যাক করেন তারা একরকম ওয়েস্টেজ, আপনি যদি হোয়াইট করেন ওয়েস্টেজ রেট উড বি ভেরি হাই। হ্যাঁ, ডাইং এর ওয়েস্টেজ। দেন আছে কাটিং এর ওয়েস্টেজ, দেন আছে আপনার সুইং এর ওয়েস্টেজ। হ্যাঁ, দেন আছে আপনার এক্সট্রা প্রোডাকশান, যে আপনি একটা এক্সট্রা প্রোডাকশান করবেন, যে আপনার আসলে 1000 পিস মাল আছে, আপনি সেফটি থাকার জন্য 5% এক্সট্রা কাটবেন, বা এরা +-5% নেয়। সো ফলে সব যদি যোগ করেন ওইটা 30-32%-এর কাছাকাছি যায়। এবং এইটা যদি 12 আর 32 এত যদি পার্থক্য হয়, আমি খুব বিনয়ের সঙ্গে বলতে চাই যে টেক্সটাইল মিলের যারা অনেক বড় বড় নেতা আছেন, তাদের অনেক বড় বড় গার্মেন্টস কারখানা আছে, ওনারা একটা স্টেটমেন্ট দিক। আচ্ছা, ওনারা সবাই মিলে একটা স্টেটমেন্ট দিক যে না, ওনাদের মানে ওয়েস্টেজ আসলে 12%, আমি মেনে নিব। আচ্ছা, ওকে, তাহলে 12%-এ সুতা থেকে যদি গার্মেন্টস তৈরি করা যেত 12%-এ, তাহলে আমাদের আসলে এই রপ্তানি দ্বিগুণ হয়ে যেত দিন। আচ্ছা, ওকে, আমরা বুঝতে পেরেছি আপনার পয়েন্টটা। খুরশেদ ভাই নিশ্চয়ই এটা একটু সংক্ষেপে যদি বলেন। খুরশেদ ভাই, আরো কিছু বিষয় আছে। না, আমি তো ফজলু ভাই যেটা বলছেন, আমি বললাম আমার নিজেরও এই ফ্যাক্টরি ছিল নারায়ণগঞ্জ শ্মশানগাঁও। আপনি খবর নেন, অ্যাকুরেট ফ্যাশন গ্যাস টেক্সটাইল প্রসেসিং মিল, আমি কিন্তু ওই কাজ করেছি, বিটের মাল বানাইছি। আপনি দেখেন, গত কয়েকদিন আগে আপনি বিটিএম এর একজন প্রতিনিধি আমার সঙ্গে একটা টক শোতে উনি বলেছেন, উনি ফ্যাক্টরি দেখাইছেন, ওনার টেক্সটাইলের যে মেকানিক্যাল অপারেটর বলতেছিল যে আমাদের সুতাতে, ভারত থেকে সুতা আনলে আমাদের 1% সুতা ওয়েস্টেজ হয় না, একবারে ববিনের এই মাথার থেকে সেই মাথা আমাদের কাপড় হয়ে যায়। আপনি দেখেন, এখন আপনি বললেন মিটিং এ হয়, বলবো ভাই সত্যিকার যদি জিনিসগুলো হয় তা আমরা সত্য বলতে কোনো অসুবিধা নাই। এই জিনিসটা আপনার দেশের সম্পদ। আমরা বলি যে দরকার হলে আপনারা বসেন, আমি বসি, আপনার দরকার হলে SGS কে আনেন বা বিভিন্ন যাকে বলেন থার্ড পার্টি দিয়ে আপনি দেখেন যে কত হয়। যদি 32% হয় আমরা দিয়ে দিব, কিন্তু যদি 12% হয় সেটা আপনারা মেনে নেন। আমরা কোনো ঝগড়াঝাটি চাই না, আপনি একজন মুরব্বী মানুষ। আমিও কোনো ঝগড়াঝাটি চাই না ভাই, আমি গার্মেন্টসের 30 বছরের বেশি অভিজ্ঞতা। হ্যাঁ, 12% ওয়েস্টেজ যদি সুতা থেকে আমি করতে পারতাম তাহলে আমার প্লামি ফ্যাশন 3টা হয়ে যেত একদিন, আমি মোটামুটি শিওর। আমি তাহলে একটা হইতে পারে যে আমি একেবারেই মানে অদক্ষ লোক, প্রোডাক্টিভিটি আউটপুট অনেক বেড়ে যেত। 12% ইম্পসিবল। মানে আমার ডাইং এর, শুধু ডাইং এর, আমার নিজস্ব ডাইংও আছে, ডাইং এর প্রসেস লসই ধরা হয় 10 থেকে 12%। কোনো অদক্ষ ডাইং যারা, কারণ সবার দক্ষতা সমান না এইখানে, আবার আপনি কিন্তু সবার দক্ষতা সমান না। তাইলে ওই যে বললাম যে একই মার্কেটে একদিকে কারখানা বন্ধ হচ্ছে,
ইন্ডাস্ট্রি গ্রো করছে, আবার নতুন কারখানা তৈরি হচ্ছে। তার মানে এক একজনের পারফরমেন্স এক এক রকম। এক্স্যাক্টলি। তো খোরশেদ ভাই, আমি যদি একটা প্রশ্ন করি, যেটা ফজলু ভাই একটা বলেছেন, যেটা যে অনেক ধরনের এখন ধরেন যে ধরনের পোশাক বানানো হয় প্রচুর ভ্যারাইটিস, আগের মতো ধরেন যে ট্র্যাডিশনাল বা একটা ফিক্সড এই ধরনের ইয়ান সেটা না। সো অনেক ধরনের এই যে ভ্যারাইটিস, সেটা উনি যেটা বলছেন যে আমাদের মিলগুলো সক্ষমতা হচ্ছে, বাট সেটা এখনো যথেষ্ট না। সেটাও একটা কারণ কিন্তু এই সুতা বাইরে থেকে আমদানি করার। আপনি কি মনে করেন এটা? না না, আমাদের এই নিজের সুতা দেওয়ার মতো 85% সুতা আমরা দিতে পারবো। সেটা 30 সিঙ্গেল বাট নট আদার ভ্যারাইটি। আচ্ছা, আদার ভ্যারাইটি বলেন, সব সুতা বাদের হয়। ফজলু ভাই, আপনি কোনটা চান আমাকে বলেন, নিরাল চান কি চান বলেন, সব সুতা দিতে পারবো। যদি না দিতে পারি আপনি আমাকে রিকোয়ারমেন্ট দেন। যদি আপনি বলেন, এখানে আরেকটা ব্যাপার আছে, যখনই ভ্যারাইটি সুতা হয়, এটা একটু বলি যে ভ্যারাইটি সুতা বাংলাদেশে আছে, কিন্তু যখনই ভ্যারাইটি হয় ওইটার দামের পার্থক্য আরো অনেক বেশি। আচ্ছা, মানে ওকে, সেটা দামের পার্থক্য বেশি। কারণ এটা কারণ আছে, এটা ওনাদের দোষ না, কারণ ওনারা এটা মাত্র নতুন শুরু করেছেন, ওনাদের আরেকটু এফিসিয়েন্সি বাড়াতে হবে ওই দামটা কমে আনার জন্য। যেখানে ভারতরা হয়তো এটা 30 বছর 25-30 বছর যাবত তারা এটা প্র্যাকটিস করছেন। আমি আপনাকে আমাদের যিনি উপস্থাপন করতেছেন উনাকে আমি একটা জিনিস দেখাবো। এই ধরনের সুতা বাংলাদেশ থেকে একমাত্র আমি, আপনার কত কন্টেনার, মানে 10 লক্ষ 11 লক্ষ ডলারের সুতা আমি টার্কিতে এক্সপোর্ট করেছি, বিভিন্ন মিক্সড। আচ্ছা, টিডিসি, টিসি আমরা পারি নাই কেন? আমাদের একটা বাংলাদেশের জন্য 16% ডিসকাউন্ট দিয়েছিল বর্তমান হিসাবে। এটা পার্শ্ববর্তী দেশ অবজেকশন দিয়েছে যে কেন দেওয়া হইল, এগুলো নিয়ে তারা আমার এই বাংলাদেশের এই এক্সপোর্টটা বন্ধ করে দিয়েছে। আমাদের সুতার কোয়ালিটি আমরা আমারটা হলো 2013-14 বোধ হয়, আপনাকে আমি কাগজ পাঠাবো। ওই সনে আমি এক্সপোর্ট করেছি বিভিন্ন ধরনের, যেটা বিভিন্ন টিডি, টিসি, ডিসি, ডিসকস পলিস্টার, ডিসকস কটন, বিভিন্ন ধরনের সুতা। সেটা আমাদের সক্ষমতা ফজলু ভাই আমাদের 2015 সন থেকে হয়েছে। আপনি যদি হয়তো জানেন কিনা, আমাদের যদি ফ্যাক্টরি ভিজিট করেন, আপনি অন্য কোনো দেশে এরকম সুন্দর টেক্সটাইল মিল পাবেন না এখন যা বানানো যায়। হয়তো ভুল বোঝা হচ্ছে। এটা আমরা বলি যে আপনার কি চান, দরকার হলে বিকেএম এর মাধ্যমে আমাদের কাছে লিস্ট পাঠান, আমরা বলে দিব এটা পারবো কি পারবো না, তারপর দামের ব্যাপারে বসেন। আর ওয়েস্টেজের ব্যাপারটা আপনি একটা থার্ড পার্টি দিয়ে একটা করে বাস, আর কিছু দরকার নেই। ফাইন। তো বলতে নিয়ে আসেন, মিস্টার ফজলুল হক আর একটা প্রশ্ন তুলেছিলেন, যেটা হচ্ছে যে বর্ডারে এটা আপনিও বলেছিলেন 2001-এ এটা মেশিন বসানো, ট্রেনিং দেওয়া, তো সেগুলো আবার নষ্ট হয়ে যাওয়া। তো বর্ডারের ওই ক্যাপাসিটিটা ডেভেলপের জন্য আবার সরকারের, আপনারা এখন তো একটা ধরেন যে নিউট্রাল সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, যারা বুঝতে পারে বিষয়গুলো, সো তাদের তো আপনারা এটা বলতে পারতেন যে বর্ডারের আপনার ক্যাপাসিটিটা এনহ্যান্স করা, কারণ আমাদের একটা সক্ষমতার ব্যাপার আছে। ধরেন যে জি খোরশেদ ভাই, একটু অ্যাড করি যে ধরেন গার্মেন্ট এক্সপোর্টে কিন্তু মার্জিন ভেরি টাইট, আমরা জানি যে এটা 3-4-5%, এর বেশি খুবই কম আছে। তো সেখানে ধরেন যে এরা যদি ইয়ার্নটা ইম্পোর্ট করতে পারে আপনার, আমি 10% কম দামেই ধরলাম, 15 না, তো তাহলে কেন আনবে না সে, বলেন? আচ্ছা, আপনার কথার সঙ্গে আমি আছি, আমি হয়তো তর্কে গেলে আমি হয়তো পারবো না। আমাকে একটা জিনিস আপনি বলেন, শুধু একটা নিট গার্মেন্টস যারা ওনারা করছেন, সুতা এনে সার্কুলার নিটিং করে গার্মেন্টস করে, এই প্রজেক্টটাতে আপনি সরকারের জন্য ভ্যালু এডিশন কত দিবেন এটি বলেন, আর কিছু দরকার নেই। একটা বলেন ভ্যালু এডিশন কত হবে? আমি 100 টাকা সুতা নিয়ে যাচ্ছি, আমি কত টাকা গার্মেন্টস এক্সপোর্ট করবো? এই হিসাব তো আমি বুঝতে পারবো না। না, এটা আমি বলি যে এটা ভ্যালু এডিশন ডিপেন্ড করবে আসলে প্রোডাক্টটা কি। এটা যদি একদম বেসিক টি শার্ট হয়, স্টিল 30-40% ভ্যালুডেশন হবে, হ্যাঁ, মানে সুতা আনার পর 40% মিনিমাম হবে। আর এটা যদি ধরেন আমি যে পোলো শার্ট পরে আছি, খুবই একটু মানে কস্টলি পোলো শার্ট, এইটা হলে ভ্যালুডেশন আরো অনেক বেশি হবে। এটার সঙ্গে যদি আরো মানে এমব্রয়ডারি থাকতো, পিছনেটা মানে খুব কঠিন প্রিন্ট থাকতো, সেটা ভ্যালুডেশন আরো বেশি হতো। সো ভ্যালুডেশনটা আসলে একেবারে মানে এটা ডিপেন্ড করে না কিছু। আমি একটা কথা, আমি মূল কথাটা বলি, আমরা কিন্তু কেউই মানে একদম যে আমরা কেউই দেশের বিরুদ্ধে ব্যাপারটা এরকম ভাবে দাঁড় করানোটা খুবই অন্যায়। হ্যাঁ, আমরা সবাই দেশের সন্তান, আমরা দেশের উন্নতি চাই। এবং আমি বললাম যে আমি যদি পাশের ঘরে ভালো জিনিস পাই, খুব মানে সহজ জিনিস, আমি কেন ভারত যাব? আমি কেন ভারতে যাব? আমি কেন পাকিস্তান যাব? আমি কেন আরেক দেশে যাব? আমি মহল্লার দোকানের জিনিস পাই, আমি কেন রিক্সা ভাড়া? আপনি এটা বলেছেন। খোরশেদ ভাই, একটু ওনার কথাটা একটু শুনি শেষ করে। জি খোরশেদ ভাই, আপনি আমার পাশের বাড়ি, ঠিক আছে, আপনি আমার যে সুতাটা নিলেন, আমাদের পেমেন্টটা কিরকম হয় জানেন? সুতাটা দেওয়ার পরে উনারা চালায়ে
গার্মেন্টস বানায় আমাদের অ্যাকসেপ্টেন্স দেয়, আর অন্য দেশের সুতাটা জাহাজে উঠলেই আপনি তাকে পেমেন্ট দিয়ে দিচ্ছেন। সেটা তো সেই জন্যই তো। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে এত ফ্যাসিলিটি দেওয়ার পরে আমি তো আপনাকে সুতা দিচ্ছি, আপনি আমাকে পেমেন্ট দিচ্ছেন না। আপনি আমাকে অ্যাকসেপ্টেন্সের একটা সিস্টেম লাগাই দিচ্ছেন যেটা কোথাও নাই আমাদের উপরে, যে আমি তোমাকে যখন বলবো যে এই সুতার পেমেন্ট পাবা, তার থেকে তুমি 90 দিন পরে বা তার থেকে 5 মাস পরে তুমি টাকা পাবা। এখন আমার সুতাটা চলে গেছে, মেশিন গেঞ্জি বানানো হয়েছে, সবকিছু এক্সপোর্টও হয়ে গেছে, অ্যাকসেপ্টেন্স আসছে না কেন? বলে যে মালিক বিদেশে আছে, আসলে দিবে। এইভাবে 3-4 মাস যায়, তারপরে বাকিটা আপনাকে আমি দেখাইতে পারি কতটা লিজ দিব ফজলুবের কাছে। 11 মাস 9 মাস এখনো আমরা পেমেন্ট পাই নাই। আমাদের অপরাধটা কি? আপনি তোমার মালটা ফেরত দেন নাই, পাশে ছিল আমার আপনার সঙ্গে বাড়ি, আপনি বলতে পারতেন খোরশেদ ভাই আপনি সুতাটা নিছিলাম ভাই, সুতাটা ভালো হয় না, ফেরত নিয়ে যান। ফেরত তো দেন নাই রে ভাই, আমাকে ফেরত দিয়ে দিতেন। তো খোরশেদ ভাই, আমরা আলোচনার শেষের দিকে, সো আপনাদের ধরেন যে এই যে এখন যে আপনারা এই কোশ্চেনটাই শেষ, যে যেটা সরকার সিদ্ধান্ত নিল যে ল্যান্ড পোর্ট দিয়ে এটা বন্ধ, আমদানিটা বন্ধ, তো এটার জন্য আপনারা কি ধরনের সামনে আশা করছেন যে টেক্সটাইল মিল বাংলাদেশে কি সুবিধা পাবে এটা থেকে? সুবিধা না, আমাদের হলো কি, যেটা আমরা আপনাকে প্রথমে বলছি, আমাদের একটা শুধু কথা, ফজলু ভাই নিজেও বলছেন যে অসাধু ব্যবসায়ী আছে, এই অসাধু ব্যবসায়ীদের দলে আমাদের কোনো আপত্তি নেই। আমার কথা হলো যে আপনি এলসি যেটা করবেন 30, 40, 50, 60, আপনি সেই সুতা আনবেন, আপনি ওই কার্টুনের ভিতরে ভরে অন্য কাউন্টে সুতা আনতে পারবেন না। কিন্তু এটা তো সিপোর্টেও হতে পারে, সমুদ্র বন্দর দিয়েও তো হতে পারে, যেটা যদি সেই কাস্টমসের লোক যদি আপনার পকেটে থাকে তাহলে সিপোর্টে হতে পারে। এটা না 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 হচ্ছে তো, আমি বলি না না না, সমুদ্র বন্দরে কন্টেইনার আসার পরে রাখার ব্যবস্থা আছে, কিন্তু ওইখানে গাড়িটা রাখতে চায় না। আচ্ছা, যে গাড়িতে মালটা আসে ঢুকানোর জন্য ব্যস্ত হয়ে যায়, এবং অনেক সময় ঢুকায় ওখানে, ওইখানে কন্ট্রোল করা যায় না। আর এখন করা যাবে যদি আমরা একটা মনিটরিং সেল করি, ডিকিএমএ, ডিজিএমএ, বিটিএমএ প্লাস গোয়েন্দা সংস্থা, একজন ম্যাজিস্ট্রেট সহ ওখানে মনিটরিং করবে। কার্টুনের ভিতরে যখনই ওই মাল পাওয়া যাবে 30-এর ভিতরে 80, ওই মাল সিজ করা হবে, এই কন্ডিশন করে দেন, আজকে খুলে দেন। রাইট, ওকে খোরশেদ ভাই, আমরা আলোচনা শেষের দিকে। ফজলু ভাইয়ের কাছে লাস্ট কোশ্চেন, যে আপনার ধরেন যে 2% আপনার ইনসেন্টিভ যদি আপনার স্থানীয় সুতা ইউজ করে আপনি রপ্তানি করেন, তারপরে আমি যেটা বলছিলাম যে এটা একটা পরিবহন খরচ আছে, এই যে সব এইগুলো হিসাব করে আমরা দেখেছি যে এটা ধরেন যে 8 to 10% কিন্তু এটা হয় এগুলো যোগ করলে। সো সরাসরি বলা যেতে পারে না যে আসলে 15% দাম ইন্ডিয়া থেকে কম। এটা হলো যে আমি আগেই বলেছি যে একদম ব্যাপারটা খুব সোজা, যে আমি একজন ক্রেতা, আমি যেখানে আমার সুবিধা মতো জিনিস পাবো, আমার কোয়ালিটি এবং প্রাইস, ডেলিভারি, অনেকগুলো বিষয় আছে। এবং একটা জিনিস বলা হয় না, উনিও বলেন না, আমিও হয়তো বলি নাই, ইন জেনারেল বাংলাদেশের সুতার কোয়ালিটি মাচ বেটার দেন ইন্ডিয়া, নো ডাউট। ওকে, সেরকম কথা শুনলাম, মনটা ভরে গেছে। যখন আপনি ক্রেতা, আপনি যখন একজন ক্রেতা, আমি যখন একজন ক্রেতা, আমি চাইবো আমার সুবিধা মতো আমি আমার কোয়ালিটি, আমার প্রাইস, আমার ডেলিভারি, 3টা জিনিস এখানে জড়িত, প্রধান 3টা, এই 3টার সমন্বয়ে যেখানে এবং বাংলাদেশ থেকে প্রচুর লোকাল সুতা কিনছে বলে ইন্ডাস্ট্রি গ্রো করছে এবং টিকে আছে। ইন্ডাস্ট্রি আজকে তো হঠাৎ করে এখানে আসে নাই, এই বাংলাদেশ থেকে কিনছে বলেই তো এখানে আসছে। কোভিড এর সময় আমরা দেখেছি যে অনেক বিনিয়োগ হয়েছে, অনেক বিনিয়োগ হয়েছে। এবং একটা জিনিস যেটা ওনার ব্যক্তিগত ইসের কথা বললেন যে পেমেন্ট হচ্ছে না, এটা হচ্ছে মানে কাস্টমার টু কাস্টমার। আমাদের এরকম মিলিয়ন ডলারের রপ্তানি করে আমরা টাকা পাচ্ছি না, আপনারা জানেন, আপনারা অনেক সময় রিপোর্ট করেছেন, বাইরের মাল নিয়ে গেছে, টাকা দেয় না, ক্যান্সেল করে দিচ্ছে শেষ মুহূর্তে। সো এইটা বিজনেসে হবে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। এবং আপনি সুতা বিক্রির আগে টার্মটা ঠিক করে নেবেন যে কি টার্মে আপনি সুতা বিক্রি করবেন। আপনি বিক্রির আগে তো টার্মটা ঠিক করবেন যে আপনি অ্যাকসেপ্টেন্স আগে দিবেন, তারপর আমি ডেলিভারি দিব। আপনি যদি টার্মটা এরকম মেনেই নেন যে আপনি ডেলিভারি দেওয়ার পরে অ্যাকসেপ্টেন্সের থেকে 90 দিন, তো পরে তো আর আমাকে দোষারোপ করার কিছু না, আপনি বিক্রি করার আগে একটা টার্ম। ওকে, বুঝেছি। এখন আমার যেটা মূল কথা, সেটা আমি যেটা মনে করি যে বেনাপোল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করাতে বাংলাদেশের গার্মেন্ট সেক্টরের কোনো বড় ধরনের কোনো ক্ষতি হবে না। প্রথমত বিষয়টা হলো অন্য জায়গায়, বিষয়টা হলো যেই কারণে এটা বন্ধ করা হলো, আমার যে একটা সুবিধা, যে আমি যেটা বললাম যে কলকাতা দিয়ে বেনাপোল দিয়ে সুতা আনলে কলকাতা বেনাপোল হয়ে, এই জন্য কলকাতার কথা বারবার আসে, যে আমাকে আমার অভিজ্ঞতা বলে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে 5 থেকে 7 সেন্ট আমাকে বেশি দিতে হয়। কিন্তু ওইটাও আমরা বেশি দিতে রাজি যখন আমার দ্রুত সুতাটা দরকার হয়। এই যে আজকের এই কম্পিটিটিভ মার্কেটে আমার যে একটা অপশন,
এই অপশনটা বন্ধ হয়ে যাক, এটা আমি রপ্তানিকারক হিসেবে মানতে পারি না। ওকে, দ্যাট ইজ মাই পয়েন্ট। এই পয়েন্টটা, এবং এটা ইন্ডাস্ট্রির স্বার্থে আপনাকে এখানে একমত হতে হবে। আমরা যেমন ওনাদের ক্ষেত্রে একমত, ওনাদেরও এখানে একমত। সুতরাং ওই বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং চুরি রোধে, উনি যে বললেন 30-এর জায়গায় 80 সুতা পেলে ওনার শুধু ওই সুতা বাজেয়াপ্ত না, আমি এটার সঙ্গে অ্যাড করতে পারি আপনারা আরও বাড়তি কোনো শাস্তির বিধান করেন, যে তাকে 4 গুণ বেশি ফাইন করা হবে বা 10 গুণ বেশি ফাইন করা, আই হ্যাভ নো প্রবলেম। কারণ অসাধু ব্যবসায়ীর পক্ষে আমার মনে হয়, আমি কেন, কেউই কথা বলবে না, রাইট? সো এইটা আপনি মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলবেন, এটা কোনো যুক্তি হতে পারে না। এবং সর্বশেষ যেটা বলি, দুঃখজনক হচ্ছে যে এইটা কিন্তু এনবিআর এর পক্ষ থেকে প্রপোজালটা আসে নাই। আমি যতটুকু জানি, আমার তথ্য যদি ঠিক হয়ে থাকে, তাহলে এটা বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরকে চিঠি দিয়েছে এবং ওনারা হয়তো বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন। এইখানে আপত্তির জায়গাটা এবং দুঃখজনক হচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয় এক পক্ষ শুনেই সিদ্ধান্তটা নিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় সবাই বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় শুধুমাত্র স্পিনারদের বাণিজ্য মন্ত্রণালয় না। এটা একটা দুঃখজনক, এবং আমি এখানে এই বাণিজ্য মন্ত্রণালয়ের এই বিহেভিয়ারের আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, যেটা তাদের আসলে উভয় পক্ষকেই, এই যে একটা রায় যে দিলেন, তার আগে উভয় পক্ষকে শোনা উচিত ছিল অ্যাটলিস্ট। এবং আমি যতদূর জানি আরেক পক্ষকে শোনা হয়নি। এবং আমি আবারও বলবো যে ওই মিস ডিক্লারেশনে মানে যাত্রীরা ওই স্বর্ণ নিয়ে আসে পকেটে করে, এই জন্য আপনি ঢাকা এয়ারপোর্ট দিয়ে মানে যাত্রী চলাচল বন্ধ করে দিবেন, এটা চিন্তা করতে পারেন? রাইট, এটা কোনো যুক্তি হতে পারে না। আমার পয়েন্টটা হলো ওইখানে যে আমার এইরকম একটা কম্পিটিটিভ মার্কেটে, এরকম একটা জটিল মার্কেটে আমার সব রকম অপশনগুলো আমার জন্য খোলা থাকে, আমরা সেটা যুক্তি আছে। দ্যাটস মাই পয়েন্ট। সো আমি খোরশেদ ভাই কি আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আমি আছি। আচ্ছা, সো আলোচনা আমরা আমাদের আজকের বিষয় শেষ, কিন্তু দুইজনের কাছে একটা প্রশ্ন করতে চাই কমন। এই যে আমেরিকা যে শুল্ক আরোপ, ধরেন যে 37%, সেটা 3 মাসের জন্য 10% করলো। তো এখানে ধরেন যে 3 মাসের পরে তো আসলে কি হবে সেটা আপনারা জানেন না। এটার সাথে আসলে আপনারাও জড়িত বা ইম্প্যাক্টেড হতে পারেন, বা যারা এক্সপোর্টার তারাও হতে পারে। সো এটা আপনারা কিভাবে আসলে সামনে এই জিনিসটা, এই চ্যালেঞ্জটা, বড় একটা চ্যালেঞ্জ, সেটা আপনারা ফেস করবেন? সো খোরশেদ ভাই থেকে শুনতে চাই খুব সংক্ষেপে। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে নিই, আপনার কাছে এবং আমাদের ভাইয়ের কাছে আমি 2টা ভিডিও পাঠাবো, আপনারা দয়া করে ভিডিওটা পুরো দেখবেন। আমার এই একটা রিকোয়েস্ট থাকলো, আজকে দিয়ে দেবেন। অবশ্যই। এখন হলো যে যেটা বলছেন, আমার মনে হয় যে যেটা করেছে সেটা ওইখানে বাংলাদেশের জন্য বিশেষ করে টিকবে না। এই কারণে বাংলাদেশ থেকে যে সস্তায় নিট ফ্যাব্রিক ওখানে দেওয়া হয়, 1 ডজন কাপড়ের দাম $18, $20, বিশ্বে কোথাও বানায়। অতএব ওই দেশের সরকারকে, ট্রাম্পকে এটা মানতে হবে যে বাংলাদেশের জন্য তারা কনসিডার করতেই হবে। সস্তা কাপড়ের উপর একটা ডিউটি দিয়ে তারা নিতে পারবে না, ওইখানে তাদের আন্দোলন শুরু হয়ে গেছে। 3 মাস তো দিয়েছে, আপনি দেখবেন বাংলাদেশের জন্য আমার মনে হয় এটা নর্মাল ওয়েতে চলে আসবে, এবং এটা দুনিয়ার কোথাও কোনো দেশও এই প্রোডাক্ট দিতে পারবে না এত সস্তা। রাইট, ফাইন, থ্যাংক ইউ মিস্টার খোরশেদ আলম। ফজলু ভাই, আপনি যদি এই বিষয়ে বলেন। ইউএস ট্যারিফ নিয়ে একটা বড় ক্ষতি হচ্ছে যে আমাদের তাৎক্ষণিক একটা ক্ষতি আছে, আমাদেরকে বাড়তি 10% যে ডিউটি বাইরকে দিতে হবে, সেটা হয়তো আমাদেরকে কোনো না কোনো পার্সেন্টেজ শেয়ার করতে হবে, যাদের এই মুহূর্তে এখন রপ্তানি প্রক্রিয়াকরণে আছে, পাইপলাইনে যারা অর্ডার আছে। আর হচ্ছে এই 90 দিনের অনিশ্চয়তার কারণে নতুন অর্ডার নেগোসিয়েশন এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ফলে আগামী 2-3 মাস অর্ডারে একটা স্লো ডাউন হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনি লং টার্মের কথা বলেন, যে সেইখানে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে মনোভাব, যে ধরনের তাদের অ্যাটিটিউড, আমাদের খুব বেশি করার আছে আমি এটা মনে করছি না। মানে এটা আসলে তার দিকে তাকিয়ে ছাড়া আমার আসলে খুব বেশি কিছু করার নেই। তারপরেও আমাদের এনগেজড হওয়া দরকার, যেটা সরকার ইতিমধ্যেই হয়েছেন, এবং এই এনগেজমেন্টটা আরও বাড়ানো, যাতে করে অ্যাটলিস্ট তারা ফিল করে যে আমরা ওয়েল এনগেজড আছি আমাদের উপরে। এবং আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে এটা, যে এইটার এই পুরো এই শুল্ক যেই মানে যুদ্ধ, এটার মূল টার্গেট হয়তো ভিন্ন জায়গায়, আমরা হয়তো এটার মূল টার্গেট না। ফলে ইন লং টার্মে আমি ওনার সঙ্গে একেবারে পুরোপুরি একমত না হলে আমার ধারণা যে এটা 10% থেকে হয়তো কমে আসবে, 0 না হলেও এটা কমে আসবে, এটা আমার একেবারে ব্যক্তিগত অনুমান। রাইট, মিস্টার ফজলুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিবিএসসি সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। খোরশেদ সাহেব, আপনাকেও অসংখ্য ধন্যবাদ টিবিএসসি সময় দেওয়ার জন্য। এবং আমরা আশা করছি যে এই যে লাইভলি একটা ডিসকাশন হলো দুই পক্ষেরই, তো সেটা থেকে যে অনেকের বিভিন্ন ধরনের কনফিউশন আমাদের দর্শক শ্রোতারা এগুলো বুঝতে পারবে এবং তারা ক্লিয়ার হবে। দর্শক, আমরা আলোচনা করলাম যে সম্প্রতি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে আপনার ল্যান্ডপোর্ট দিয়ে, স্থল বন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ, তো সেটা নিয়ে আমরা যেটা বলছিলাম শুরুতে, যে দুই পক্ষেরই ভিন্ন রকমের মতামত আছে।
যে তো সেটা আমরা আসলে এই যে একটা যে বড় কনফিউশন এবং দুই পক্ষ দুই ধরনের কথা বলছে, তো সেটা আমরা আসলে আজকে দর্শকদের সামনে তুলে ধরলাম দর্শক, যাতে আসলে বিষয়টা অনেকেই বুঝতে পারবে যে জিনিসটা কেন হচ্ছে এবং কি হচ্ছে। সো দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।